আসসালামু আলাইকুম। গল্পের আলাপন চ্যানেলে আপনাদের স্বাগতম। পড়ছে আমির হাওলাদার। এক ছদ্মবেশের উপাখ্যান, পর্ব 4। লেখনীতে ইলমা বেহরোজ। পদজা পাথরের মতো নিশ্চল হয়ে গোছলখানার পেয়েতে বসে রইল। তার বেজা শাড়ির আঁচলটা অযত্নে মেঝেতে লুটোপুটি খাচ্ছে। সেদিকে তার খেয়াল নেই। এক বুক হাহাকার নিয়ে সে ভাবল, এমন একান্ত মুহূর্তে উনি কী করে কুৎসিত ইঙ্গিতটা দিতে পারলেন? কেন মাঝখানে অন্য এক পুরুষকে টেনে এনে সব তছনছ করে দিলেন? তার গলার কাছে একদলা কষ্ট দোলা পাকিয়ে এলো। যে মানুষটাকে সে নিজের সবটুকু দিয়ে ভালোবাসে, সেই মানুষটার সামান্যতম অবহেলা বা অবিশ্বাসের খোঁচা সইবার ক্ষমতা তার নেই। কোনো মতে দ্রুত গোসল শেষ করে বেরিয়ে এসে দেখল আমি নিচতলায় গোসলখানা থেকে গোসল সেরে ঘরে ঢুকছে। তার চেহারাটা থমথমে হয়ে আছে। পদ্মজা অভিমানী গলায় প্রশ্ন করল, এমন করছেন কেন আপনি? আমির আয়নার সামনে দাঁড়িয়ে রুক্ষ তোয়ালে দিয়ে ভেজা চুল মুছছিল। আয়নায় নিজের প্রতিবিম্বের দিকে তাকিয়ে নির্বিকার কণ্ঠে বলল, কেমন করছি? পদ্মজা কণ্ঠস্বর ক্ষোভে কেঁপে উঠল। আপনার কি মনে হয় আমি ওই ভদ্রলোককে ভালোবাসতাম? কোন ভদ্রলোকের কথা বলছো? পদজা বিস্ময়ে বিমূঢ় হয়ে তাকিয়ে রইল। কয়েক মুহূর্ত স্তব্ধ থেকে সে অস্পষ্ট স্বরে বলল, আপনি সত্যি জানেন না আমি কার কথা বলছি? আমি রূঢ় স্বরে বলল, না জানি না, তুমি বলো। পদ্মজার কথা বাড়ানোর রুচি পেল না। অভিমানে বুক ফেটে যাচ্ছে তার। সে ঘর ছেড়ে বেরিয়ে যেতে উদ্যত হতেই পেছন থেকে আমিরের বাড়ি গলা শোনা গেল, আজ ভার্সিটিতে কাউকে চড় মেরেছ? পদ্মজা গাড় ঘুরিয়ে আমিরের দিকে তাকালো। শত বারণ সত্ত্বেও আমির যে ছায়ার মতো তার পিছে গুপ্তচর লেলিয়ে রাখে, সে খবর পদ্মজার নখ দর্পণে। বুকের ভেতর জমে থাকা দীর্ঘ নিঃশ্বাস দমনে রেখে শান্ত স্বরে স্বীকারোক্তি দিল, মেরেছি। ওখানে লিখন সাও ছিল। বলতে বলতে আমির সরাসরি পদ্মজার চোখের মণির বরাবর তাকালো। পদ্মজা মুহূর্তের জন্য বিদ্যুৎ স্পষ্ট হলো। আমিরের চোখে শান্ত শীতলতা ছাপিয়ে সেখানে ধিকি ধিকি আগুন জ্বলছে। হিংস্রে তার আদিম অধিকার বোধে সে ভেতরে ভেতরে পুড়ে খাক হয়ে যাচ্ছে। অফিসে থাকাকালীন কবির যখন জানালো পদ্মজার রুদ্রমূর্তি থেকে দূর থেকে লিখন শাহ মুগ্ধ চোখে তাকিয়েছিল, মুচকি মুচকি হাসছিল, তখন থেকে আমিরের মস্তিষ্কের রন্ধে রন্ধে রক্ত চড়ে গেছে। কুত্তার বাচ্চার এত বড় স্পর্ধা পদ্মজার সাহসিকতার সুধাপান করে। তার উপর আবিষ্কার করল পদ্মজার স্মৃতির পাতায় লিখন শাহের বাঘ। আমির উন্মাদ হয়ে যাচ্ছে। যদি হাতের নাগালে পেত, তবে আজই ওই লিখন শাহর হাতের মাথা খুলিটা গুলি করে উড়িয়ে দিত। পদ্মজা কৈফিয়ত সুরে বলল, আমি জানতাম না উনি ওখানে আছেন। তাছাড়া আমি তো আপাতমস্তক বোরকা নিকাবে ঢাকা ছিলাম। উনি আমাকে কিভাবে চিনলে চিনলেন কি করে? ভালোবাসার চোখে চিনেছে। বলতে বলতে আমির চোয়ার শক্ত হয়ে গেল। থমথমে মুখে আলমারি থেকে একটা শার্ট বের করে গায়ে চড়াতে লাগলো। পদ্মজা বুক ফাটা কষ্ট নিয়ে জিজ্ঞেস করলো, আপনি কি আমাকে সন্দেহ করছেন? আপনার কি মনে হয় আমি আগে থেকেই জানতাম উনি ওইখানে আসবেন? পদ্মজাকে সন্দেহ করার মতো দুঃসাহস বা স্পর্ধা তার ধাতে নেই। পদ্মজা শ্বশুরস্থিতে কালিমা লেপন করার আগে সে হাসি মুখে মৃত্যুবরণ করে নেবে। কিন্তু তার গোপনে গহীনে আজ হীনমন্যতা বিষাক্ত সাপের মতো ধ্বংসন করেছে। লিখন শাহ ঠিক পদ্মজার মতোই অভিজাত্যে ভরা অসম্ভব সুন্দর এক পুরুষ, আর সে নিজে তমাটে গায়ের রঙের এক মানুষ। সমাজের আড়ালে কত কথাই না বলে ভুবন মোহিনী পদ্মজার স্বামী যদি আরেকটু রূপবান হতো, তাহলে দৌর্দন্য প্রতাপশালী আমিরও আজ হিংস্রের কানাগলিতে দিশেহারা, যেখানে নিজের গায়ের রং নিয়ে সে হীনমন্যতায় ভিদ্ধ। বিধাতার কি অদ্ভুত রসিকতা! প্রেম কত প্রতাপশালী, পুরুষকেও এক লহমায় নিদারুণ অসহায় করে তুলতে পারে। আমির পদ্মজার পাশ কাটিয়ে যাওয়ার সময় জানালো, রাতে আমাকে চট্টগ্রামের উদ্দেশ্যে বেরোতে হবে। পদ্মজা কিছুটা থতমত খেয়ে শোধালো, হঠাৎ চট্টগ্রামে কেন? সকালে খবরটা এলো
জরুরি তলব পড়েছে। পদ্মজা আমিরের পিছু পিছু হাঁটতে হাঁটতে বলল, এমন কি হলো যে রাতে যেতে হবে? জাপানি বায়াররা খবর না দিয়ে পরিদর্শনে আসছে। আমাদের যে 3টি শিপমেন্ট চিংড়ি বন্দরে জাহাজে ওঠার অপেক্ষায় আছে, সেগুলো নমুনা বাকি ওরা ল্যাবে পাঠাবে। তা পাঠাক না, আমাদের মাছ তো ভালোই। এই ব্যবসা গরম বন্দরে মাল পড়ে আছে, ল্যাবে পাঠানোর নামে যদি ওরা 2 দিন দেরি করে তবে মাছ পচে গন্ধ হয়ে যাবে। আর একবার যদি ওরা রিপোর্ট লেখে যে মাছে ব্যাকটেরিয়া বা সমস্যা আছে, তবে সারা জীবনের জন্য ব্লকলিস্টে হয়ে যাবে। জাপানিরা খুব কড়া। চিন্তা করো না, চট্টগ্রামে কাস্টম কমিশন আমার চেনা। আমাকে কাল ভোরে ওর সাথে বসতে হবে। ফাইলটা সই করিয়ে মালগুলো জাহাজে তুলে না দেওয়া পর্যন্ত আমার শান্তি নেই। কয়েক লাখ টাকার মাল, ব্যাপারটা কেবল ব্যবসা না, আমার ইজ্জতের প্রশ্ন। তাহলে আর দেরি করবেন না, রাতেই রওনা দিন। আপনার সুটকেসটা গুছিয়ে দিচ্ছি। 2 দিনের জন্য যাবেন তো? আমি জুতা পরতে পরতে উত্তর দিল, 5-6 দিন। শুনে পদ্মচার বুকটা ধক করে উঠল, বিস্ময় নিয়ে বলল, এতদিন? আমি দ্রুত পথে বেরিয়ে যেতেই পদ্মজা পাথরের মতো স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। কয়েকটা দিন আমিরকে ছাড়া কাটানোর কথা ভাবতেই শূন্যতা তাকে গ্রাস করে নিল। এর আগেও সে আমিরকে ছাড়া থেকেছে, কিন্তু এই বিচ্ছেদগুলো আমিরের মন খারাপ ছিল না প্রকট, খারাপটাই ছিল প্রকট। যাওয়ার অন্তত 2 দিন আগ থেকে সে ঘর কোনো হয়ে পদ্মজাকে আশেপাশে ছায়ার মতো লেগে থাকত। রাতের দীর্ঘ যাত্রা বেরোবে, হাতে মাত্র সময় নেই, বিন্দুমাত্র। তবুও মানুষটা এমন অস্থিরভাবে বেরিয়ে গেল। তাছাড়া চট্টগ্রাম যেতে তো এখন ট্রেনের সুগম পথ রয়েছে। তবে কেন এই 5-6 দিনের দীর্ঘ সফর? একরাশ বিষণ্ণতা সঙ্গী করে পদ্মজা ক্ষিপ্ত হাতে রান্না শেষ করলো। আসন্ন 5 দিনের জন্য সুটকেস গুছিয়ে রাখলো। গোছাতে গিয়ে তার নজর কাড়ল খাটের কোণে পড়ে থাকা 3টি শুভ্র জুঁই ফুল। দুপুরে আমি সেগুলি নিয়ে এসেছিল, কিন্তু পরিস্থিতির জটিলতায় হয়তো তা আর দেওয়া হয়নি। ফুলগুলো হাতে নিয়ে পদ্মজা কিছুক্ষণ চুপ বসে রইল। যাওয়ার সময় নিশ্চয়ই উনি অনুতপ্ত হবেন, নরম স্বরে কথা বলবেন, জড়িয়ে ধরতে চাইবেন, কিন্তু সে তখন কিছুতেই ধরা দেবে না, অনড় থাকবে নিজের অভিমানে। কিন্তু বাস্তবতার চিত্রটা ভিন্ন হয়ে ধরা দিল। আমির ফিরে এসে চুপচাপ পোশাক পাল্টালো, পদ্মজার হাতের ছায়ার মতো অনুসরণ করলেও মুখে কুলুপেতে এঁটে রইল। কেনই বা সে আগে কথা বলবে? এত ভক্তি, এত ভালোবাসার পরও যখন বিনা কারণে সন্দেহর তীরে বিদ্ধ হতে হয়, তখন চুপ থাকাই শ্রেষ্ঠ প্রতিবাদ। অন্যদিকে আমিরের হৃদয়ে চলছিল আরেক দহন। সে ভাবছিল, বিদায়ের মুহূর্তে দাঁড়িয়ে পদ্মজা একবার এগিয়ে এসে তাকে জড়িয়ে ধরল না? একবারও কি বলা যেত না, আমি কেবল আপনারই, আমার সমগ্র অস্তিত্ব জুড়ে শুধু আপনারই ব্যাস? সামান্য দুটো প্রেমের কথা কি সবটুকু তিক্ততা ধুয়ে দিতে পারতো না? কিন্তু না, পদ্মজা দুর্ভেদ্য জেদ তাকে চুপ করে রেখেছে। লিখন স্যার নাম শুনলেই কেন পদ্মজার মুখছবিতে অস্বস্তির রং ফুটে ওঠে। হোক না, হোকটা কেবল স্মৃতি, তবুও কেন অন্য পুরুষের ছায়া তার প্রেয়সীর মানসপটে ছাই চাপা আগুনের মতো চাপা থাকবে? আমির খারাপ লাগা কিছুতেই কমল না। সে চলে যেতে উদ্যত হলো। না পেরে পদ্মজা শেষমেশ ভাঙা গলায় বলেই ফেলল, এটা তুচ্ছ কুকুরও যদি পাশে মিনিট 2 থাকে, তাকে আজীবন মনে রাখা যায়। ওটা তো ছিল আমার জীবনে পাওয়া প্রথম চিঠি। সেই স্মৃতিটুকু মনের কোণে ভেসে ওঠা খুব বড় অপরাধ হয়ে গেল। আমির কোনো প্রতিউত্তর করল না। বিষণ্ণ ভরা গাম্ভীর্যতা নিয়ে ঘর থেকে বেরিয়ে গেল। মুহূর্তে পদ্মজার 2 চোখ ছাপিয়ে তপ্ত অশ্রু গড়িয়ে পড়ল। মনে হলো এক নিমিষে সাজানো ঘরটা মরুভূমির মতো শূন্য হয়ে গেল। থমকে গেল পৃথিবীর সমস্ত স্পন্দন। বুকের ভেতরটা হু হু করে হাহাকার করে উঠল। মানুষটা এভাবে কিছু না বলে চলে যেতে পারলো? গাড়িতে বসার পর থেকে আমির মেরে বসে রইল। ইঞ্জিন সচল হতেই চাকা গড়াতে লাগলো রেল স্টেশনের অভিমুখে। সেখান থেকে নিশতি রাতে ট্রেন ধরে নিয়ে যাবে নেত্রকোনায় আনন্দপুরে। যাত্রাপথে তার খেয়াল নেই, তার মস্তিষ্ক জুড়ে চোখের সামনে বারবার বেশি উঠেছে
পদ্মজার জল ছলছল চোখ দুটো একটা অপরাধবোধ কুড়ে কুড়ে খাচ্ছে। বড্ড বেশি কষ্ট দিয়ে ফেলল মেয়েটাকে। অভিমানী পদ্মজা হয়তো সারা রাত কেঁদেই কাটাবে। এমনিতেই দুদিন বাদেই রমজান শুরু। উপোসের দিনগুলো মেয়েরা একা থাকবে, পাশে কেউ নেই। এটা তো বড় কষ্টের। তার উপর যাওয়ার আগে এমন রুক্ষ ব্যবহার কি খুব দরকার ছিল? পাশে বসা নবাব লক্ষ্য করছিল আমিরের বিমর্ষতা। আমিরের দীর্ঘ সফরের সঙ্গী সে। প্রশ্ন করবে করবে ভেবেও আমিরের গাম্ভীর্যতা দেখে কথা বলার সাহস পাচ্ছিল না। হঠাৎ নিস্তব্ধতা ভেঙে আমির আদেশের সুরে বলে উঠল, গাড়ি থামাও। গাড়িটি তখনও এক সংকীর্ণ গলির গোলক ধাঁধায়। সেখানে গাড়ি ঘোরানোর ন্যূনতম জায়গা নেই। পুরো গলি পার করে তবেই আবার ঘোরানো যাবে। গাড়ি থামাতেই আমি দ্রুত নেমে গেল। ড্রাইভারকে উদ্দেশ্য করে বলল, সামনে গিয়ে আমার জন্য অপেক্ষা করো যতক্ষণ না আমি ফিরছি। আকাশে তখন চাঁদের লেশমাত্র নেই, কেবল আগুনতি নক্ষত্রের মেলা। সেই তারার আলোয় আমি দ্রুত পায়ে বাড়ির দিকে পা বাড়ালো। নবাব ড্রাইভারের দিকে তাকিয়ে মুচকি হেসে বলল, টাইটান ফজরের আগে ফিরবে বলে মনে হয় না। তখন যখন ফিরবে চুল ভেজা থাকবে, সকালে ট্রেন ধরতে হবে। অযথা সময় নষ্ট না করে চলুন বাড়ির সামনে গিয়ে দাঁড়াই। এখানে কিছুক্ষণ চোখ বুজে নেই। কথা শেষ করেই সে আয়েশ করে সিটে গা এলিয়ে দিল। আমি তখন হাঁটা রেখে প্রায় দৌড়াতে শুরু করেছে। ঝড়ো বাতাসে শাঁসা শব্দে তার পাশ দিয়ে বয়ে যাচ্ছে। বাড়ির সদর দরজায় পৌঁছে সে ব্যাকুল হয়ে কলিং বেল টিপল। ভেতর থেকে মনা দরজা ছিদ্রে চোখ রেখে আগন্তুককে পরখ করে পর মুহূর্তে কপাট খুলে দিল। আমি দ্রুত পায়ে সিঁড়ি বেয়ে উপরে উঠে এলো। পদ্মজা তখন আলমারিতে এক হাত রেখে ঝুঁকে কাঁদছিল। তার এলোমেলো বেনিতে দুপুরের তিনটে জুঁই ফুল অভিমানে নুইয়ে পড়েছে। পায়ের শব্দ শুনে চমকে তাকালো। আমিরকে দেখা মাত্রই তার হৃদস্পন্দন থেমে গেল। তপ্ত মরুভূমিতে হঠাৎ আসমান চিরে বৃষ্টি নেমে যেমন অনুভূতি হয়, তেমন এক অনুভূতি হলো তার। কিন্তু সেই ভালোবাসার মুহূর্তেই রূপ নিল তপ্ত অভিমানে। পদ্মজার টলটলে চোখের জল আমিরের বুকে তীরের মতো বিঁধল। সে নিজের অপরাধী সাব্যস্ত হলো। কেবল পুরুষ সে তার প্রিয়তমার চোখের জলের কারণ হয়। এগিয়ে যেতে চাইলেই পদ্মজা অভিমানে দ্রুত দরজা বন্ধ করে দিতে চাইল। আমির আটকে ফেলল। আকুল হয়ে বলল, ভুল হয়ে গেছে, ভুল হয়ে গেছে আমার। বলতে বলতে দুহাত বাড়িয়ে পদ্মজাকে আগলে নিতে চাইল, কিন্তু পদ্মজা এক ঝটকায় তাকে সরিয়ে দিল। বুক চিরে আসা দীর্ঘ নিঃশ্বাস আর নোনা জল বাদ মানছে না। রুদ্ধ কণ্ঠে বলল, বলতে হবে না কথা, কোথায় যান? আমির হার মানল না। জোর করে পদ্মজাকে নিজের বাহু ধরে জড়িয়ে নিল। নিজেকে ছাড়ানোর আপ্রাণ চেষ্টা করে বলল, সরুন, খারাপ লোক, আমাকে ছোবেন না। আমির তার হাতের বাঁধন আরও শক্ত করে পদ্মজার কপালে মাথা ঠেকিয়ে ফিসফিস করল, তোমাকে সন্দেহ করার এক মুহূর্ত আগেই আমার মরণ হবে। বিশ্বাস করো, আমি তোমাকে সন্দেহ করিনি। আপনার যা ইচ্ছে তাই করবেন। পদ্মজা আমিরের বুকে এলোপাথারি কিল থাপ্পড় বসাতে বসাতে চিৎকার করে উঠল, যখন ইচ্ছে দূরে ঠেলে দিবেন, উপেক্ষা করবেন, আবার যখন ইচ্ছে অধিকার ফলাবেন। আমি কি মাটির পুতুল? সরুন বলছি। আমির বিচলিত হলো না, বরং পদ্মজার অবুঝ আঘাতগুলো নিজের বুকে সঁপে নিল। হাত রাখলো পদ্মজার দুগালে, জোর করে কপাল আর মুখে পাতায় উষ্ণ চুমু এঁকে দিয়ে বেকুল গলায় বলল, খুব হিংসে হচ্ছিল, অসহ্য হিংসে। কেউ দূর থেকে তোমাকে পাওয়ার আশায় অপেক্ষা করে, কেউ একজন আমার অস্তিত্বকে অস্বীকার করে। তোমার প্রথম প্রেম, প্রথম লজ্জা আর প্রথম অনুরাগ স্মৃতি আঁকড়ে বেঁচে আছে। আমি সইব কী করে? আমি বড় বেশি স্বার্থপর হয়ে যাচ্ছিলাম। মনে ভয় কাজ করছিল, যদি কোনোদিন আমি না থাকি, তবে অন্য কারো ভালোবাসার জোয়ারে তুমি ভিজে যাবে না তো? আমির বলতে বলতে থেমে গেল। লিখন শাহের একরোখা মরণপণ ভালোবাসার শক্তিতে সে মনে মনে ভয় পায়। তার অনুপস্থিতিতে লিখন শাহের সাধনার ফল দিবে না তো? পদ্মজা আমিরের চোখের দিকে তাকিয়ে কান্নারত স্বরে প্রতি উত্তর দিল, আমার ভালোবাসা কি আপনার চোখে পড়ে না? আমি কার প্রেমে মরেছি সেটা বড় হলো না?
আপনার কি মনে হলো? আপনার অনুপস্থিতিতে আমি অন্য কারো ভালোবাসার কাছে আত্মসমর্পণ করব? শুধু আপনিই ভালোবাসতে জানেন? আর কেউ পারে না? আমার ভালোবাসার গভীরতা মাপার সাধ্য কি আপনার আছে? অভিমানে কাঁপতে থাকা পদ্মজা নিজের বুকের পাঁজরে সাথে পিষে ফেলল আমির। অন্য হাতটা পদ্মজার পিঠে রেখে হাত বুলিয়ে দিতে দিতে বলল, পারো, হাজার বার পারো। ক্ষমা করে দাও। খুব বড় ভুল হয়ে গেছে আমার। তুমি আমার দুই চোখের আলো, আমার অবুঝ তোতা পাখি। আর কেঁদো না। পদজা দু হাতে আমিরকে সরিয়ে দিয়ে বলল, সরুন। আপনি আমাকে কোনোদিনও বুঝবেন না। একবারও আপনার মাথায় এলো না? যে মেয়ে একজনের প্রেমে পড়ে ছাই হয়ে গেছে, সেই ছাই কি অন্য কারো আর কোনোদিনও প্রেমে আগুন ধরাতে পারবে? বলতে বলতেই পদ্মজা এক ঝটকায় নিজেকে ছাড়িয়ে নিয়ে পালঙ্কের এক কোণে গিয়ে বসল। আমিরও হার মানার পাত্র নয়। সে ধীরে ধীরে গিয়ে মেঝেতে হাঁটু গেড়ে বসল। অধিকার নিয়ে পদ্মজার কোলে মাথা রাখল। বলল, আমি বোকা, গাধা, তাই বুঝিনি। আর ভুল হবে না। এক প্রভুভক্ত তৃষ্ণার্ত পানির মতো সে পদ্মজার কোমর জড়িয়ে বসে রইল। পদ্মজা কয়েকবার আমিরের মাথা ঠেলে সরিয়ে দিতে চাইল, পারল না। মাথাটা আরও জমে গেল কোলে। বারংবার চেষ্টা করেও যখন ব্যর্থ হলো, তখন পদ্মজার সব প্রতিরোধ ভেঙে জল হয়ে এলো। আমিরের আকুল আত্মসমর্পণ তাকে ভেতর ভেতর গলিয়ে দিল। সে অশ্রু মুছতে গিয়েও নিজের অজান্তেই খানিকটা নাক টানল। শব্দটা কানে যেতেই আমির বাদন কিছুটা আলগা হলো। সেই সুযোগে পদ্মজা দ্রুত পায়ে দরজার কাছে চলে গেল। আমিরের দিকে পিঠ ফিরিয়ে স্থির হয়ে দাঁড়ালো। দুপুর থেকে যে মানুষটা তাকে অকারণে সন্দেহ অবহেলায় পুড়িয়ে খাক করেছে, এখন কোন সাহসে সে এমন সোহাগী মায়ার জাল বুনে তাকে নতুন করে দগ্ধ করতে এসেছে? আমির ধীরে ধীরে উঠে দাঁড়ালো। কিছুক্ষণ ওভাবে দাঁড়িয়ে রইল। এত অভিমান ওর সহজে ভাঙতেই চায় না। সে এগিয়ে এলো। পদ্মজার চিবুক নিজের দু হাতে তালুতে মেলে ধরল। টলটলে দুটো চোখে অশ্রু ঝরে পড়ল তার তালুতে। আমি সেই অশ্রুটুকু নিজের সারা মুখে মেখে নিল, আদরের মতো। তারপর দেয়ালে হেলান দিয়ে তাকিয়ে রইল পদ্মজার অভিমানী মুখটার দিকে। পদ্মজা নিজের ঠোঁটটা আবেগে থরথর করে কাঁপতে লাগলো। তবুও সে নিজেকে শান্ত রাখার ব্যর্থ লড়াই চালিয়ে যাচ্ছে। তার আজন্ম ল- লালিত জেদটা কিছুতেই ভাঙতে চাইছে না। আমির এক পা পিছিয়ে গিয়ে শোধালো, চলে যাব? পদ্মজা মুখ না ফিরিয়ে উত্তর দিল, চলে যান। আমির আরও এক পা পিছিয়ে গেল। কণ্ঠস্বরে আরও আকুলতা হলো, চলে যাব? পদ্মজা এবার নিজেকে সামলে নিয়ে বলল, যান। আমির আবারও এক পা পিছিয়ে গিয়ে শেষবারের মতো জিজ্ঞেস করলো, চলে যাব? তার তৃষ্ণার্ত চোখ দুটো পদ্মজার দিকেই নিবদ্ধ। পদ্মজা নিজের শাড়ির আঁচলটা আঙুলে জড়িয়ে পেঁচাচ্ছে। মাথা নিচু করে আর চোখে দেখছে আমিরের পিছু হটা। এবার সে আর কোনো শব্দ উচ্চারণ করলো না। পাছে যদি সত্যিই চলে যায়। আমির এবার দরজার দিকে ঘুরে দাঁড়িয়ে শেষ ঘোষণা দিল, তবে চলে গেলাম। মুহূর্তের ব্যবধানে পেছন থেকে দুটো হাত ঝড়ের বেগেতে এসে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরল তাকে। হাতের মালিক তার সমস্ত অস্তিত্ব দিয়ে চিৎকার করে বলতে চাইল, যাবেন না, আমায় ফেলে কোথাও যাবেন না। সেই আর্থে আর মুখে আনা হলো না। সবাই তো আর মুখ ফুটে ভালোবাসার দাবি জানাতে পারে না। কিন্তু আমি ঠিকই বুঝে পড়ে নিল পদ্মজার না বলা কথাগুলো। ঠোঁট ফুটে উঠল বিশ্বজয়ের হাসি। নারায়ণগঞ্জে শীতলক্ষ নদীর ধারে পুরনো গোদাম ঘরটিতে ভ্যাপসা গরম আর পচা পাটের গন্ধ। আলমগীর গাড়িটা দূরে রেখে পায়ে হেঁটে গুদামের পেছনের দরজা দিয়ে ঢুকলো। তার মুখে একটা কালো রুমাল বাঁধা, মাথায় মাংকি টুপি, শুধু চোখ দুটো বের করা। ভেতরে টিমটিমে একটা লণ্ঠন জ্বলছে। লোহার বড় খাঁচাটার সামনে যেতে আলমগীরের বুকটা ধক করে উঠল। ভেতরে দুটো মেয়ে, তার মধ্যে নীল শাড়ি পরা মেয়েটা গুটিসুটি মেরে পড়ে আছে। ধুলো আর বালিতে ফর্সা, হাত পা মাখামাখি। আলমগীর পকেট থেকে টর্চ বের করে আলোটা ফেলতেই মেয়েটি হাত দিয়ে চোখ আড়াল করার চেষ্টা করলো।
আলোর তীব্রতায় মেয়েটি যখন মুখ সরালো, আলমগীর পাথর হয়ে গেল। তীক্ষ্ণ নাড়া, তীক্ষ্ণ খাড়ার নাক, আর ঠিক তার ডগায় বিন্দুসম কালো তিল। এ তো সত্যিই নীলুফার। পদ্মজার সঙ্গে এ মেয়েকে কতবার দেখেছে সে, কত হাসি, কত কথা। নীলুফার বড় বড় চোখের সামনে দাঁড়ানো মুখোশধারী লোকটার দিকে তাকিয়ে রইল। তার চোখ দুটো জ্বলে ভেজা। আলমগীর চলে যেতে নিলে অবিশ্বাসে মাথা নাড়তে নাড়তে নীলুফার বলল, চেহারা ঢাকবেন না আলমগীর সাহেব। আলমগীরের পা দুটো যেন মাটিতেই গেঁথে গেল। 2-3 দিন আগে যখন আমির এই গোডাউনে এসেছিল, আলমগীরও সাথেই ছিল। লোহার ছিদ্র দিয়ে সম্ভবত নীলুফার তাদের অবয়ব চিনে নিয়েছে। আলমগীর ধীরে ধীরে ঘুরে দাঁড়ালো। নীলুফারের চোখের মণি লণ্ঠনের আলোয় ঝিলিক দিচ্ছে। সে ঘৃণা মাখা গলায় বলল, আপনাদের এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসার আড়ালে যে এই কারবার চলে, সেটা কি পদ্মজা জানে? তার শান্ত কণ্ঠস্বর বলে দিচ্ছিল বিগত দিনগুলো ভয়াবহতা। 2 দিন আগেই সত্য সে নির্ভীকতে হজম করে নিয়েছে। তার ভেতর আর ভয়ার্ত তরুণী নেই, বরং এক আহত বাঘিনীর রাজ করছে। আলমগীর হিমশীতল স্বরে জবাব দিল, না, জানে না। আর জানানোর জন্য তুমিও এই দেশে থাকবে না। নীলুফারের বুকটা যন্ত্রণায় ডুকরে উঠলেও সেটা সে প্রকাশ করল না। প্রতিকূল পরিস্থিতিতেও সে স্বভাবসুলভ তেজ অটল রইল। সে সরাসরি আলমগীরের চোখের দিকে তাকিয়ে বলল, কি চান আমার কাছে? কি চান আপনি? আর আপনার মুখোশধারী আমির হাওলাদার? তুমি দাসী হতে চলেছ নীলুফার। নিজেকে জাহান্নামের জন্য প্রস্তুত করে নাও। আলমগীর দ্রুত পায়ে অন্ধকার ফুঁড়ে বেরিয়ে যেতে লাগলো। নীলুফার চিৎকার করে বলল, আমি ওই জাহান্নামের গারদ ভেঙে বেরিয়ে আসবই। আলমগীর পায়ের শব্দ মিলিয়ে যেতেই অতক্ষণ পাথরের মতো শক্ত থাকা নীলুফার ভেঙে পড়ল। সে তেজস্বী কণ্ঠস্বর একটু আগেই গুদামে কাঁপিয়ে দিচ্ছিল, তা এখন লহমায় অবরুদ্ধ কান্নায় পরিণত হলো। খাঁচার স্যাঁতস্যাঁতে কোণে হাঁটুতে মুখ গুজে সে হাউমাউ করে কেঁদে উঠল।